দিয়েছে, যেই বিদেশি শক্তিগুলো তাদেরকে এখন মন্ত্রণা দিয়েছে, তাদেরকে উস্কানি দিয়েছে, তাদেরকে সহযোগিতা করেছে, এই বিদেশি শক্তি কিন্তু তাদেরকে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দিবে। একদম একদম অন্যান্য দেশে যেটা করেছে। এই জিনিসটা তারা বুঝতে পারে কিনা আমি জানি না, বা বুঝতে পেরেছে কিনা। তারা মনে করছে সিরিয়াতে জঙ্গি মোহাম্মদ আল সারা সরকারে বসিয়ে দিয়েছে, আমাদেরকে বোধহয় না হয় এভাবে করে বসিয়ে দিবে। ইতিমধ্যেই কিন্তু সেই আশা ভঙ্গ হয়েছে। তারা যেভাবে দিবা স্বপ্ন দেখছিল যে বিদেশি শক্তির সহযোগিতায় ফেসবুকে ক্যাম্পেইন করে বট বাহিনী দিয়ে $বিলিয়ন খরচ করে আমি ওই ক্ষমতায় বসে যাব, তারা কিন্তু ওই 12 তারিখ কিন্তু সেখানে কিন্তু পরাজিত হয়েছে। আমি বলবো আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য আমাদের যে আশার সঞ্চার, যে আমাদের যে আসলে পরিস্থিতি যে অনেক পরিবর্তন হয়েছে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাদের সংগ্রামী ভাই বোনদের যারা আজকে মাঠে ঘাটে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে জীবনযাপন করছেন, যাদের জীবিকা আজকে নিয়ে নেওয়া হয়েছে, কারাগারে যারা আছেন, যে ইউনূসের প্রথম পরিকল্পনা আওয়ামী লীগকে ধ্বংস করা ক্ষমতায় এসে, সেটা একেবারেই সে পরাজিত হয়েছে। তার 1 নম্বর পরাজয় এবং বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার 1 নম্বর বিজয়, এই পরাশক্তির বিরুদ্ধে আওয়ামী লীগ ধ্বংস হয়নি। এক। দ্বিতীয়ত, তারা চেয়েছিল এই 5 বছর সরকারের থেকে একটা এনজিও রাষ্ট্র, বিদেশি শক্তি নির্ভর একটা রাষ্ট্র তৈরি করা এবং এখান থেকে জঙ্গি উৎপাদন করে বিদেশে রপ্তানি করা। সরাসরি বলেছে জামাত ইসলামীর সেকেন্ড ম্যান ডক্টর তাহের বলেছেন মিলিশিয়া রপ্তানি করবেন, আর ইউনূস তো ঘোষণা দিয়েছেন 7 সিস্টার দখল করবেন। এই যে জঙ্গি রাষ্ট্রে পরিণত হওয়ার যে এক ছত্র পরিকল্পনাটা ছিল, সেটাও ভণ্ডুল হয়েছে। ইউনূস 5 বছরের জায়গায় 50 মাসও থাকতে পারেনি, সে 18 মাসে বিদায় নিয়েছে। তৃতীয় পরাজয়, যে শক্তি উগ্র মৌলবাদী শক্তিকে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আনতে চেয়েছিল, সরাসরি সেটা প্রকাশ করেছে, বলেছে যে আমাদের অ্যাসেসমেন্ট অনুযায়ী তারা ক্ষমতায় আসছে, আমরা তাদেরকে ম্যানেজ করব, তোমাদের কোনো সমস্যা নেই। কিছু নারী সাংবাদিকদেরকে বলছিল, একজন ডিপ্লোম্যাট, হ্যাঁ, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরে সেটা কিন্তু তারা বলেছেন যে এটা তাদের বক্তব্য, হ্যাঁ, তারা কিন্তু ডিনাই করেন নাই। হ্যাঁ, তো সেখানেও তারা পরাজিত হয়েছেন, তৃতীয় পরাজয়। আর সামনের দিনগুলো বিজয়ের কথা আমি বলবো। প্রথম বিজয়, এই যে বাহিনীগুলো সরকারের, একটা বাহিনী বাড়ি ফিরে যাবে, সেনাবাহিনী। আরেকটা বাহিনী তারা অলরেডি ডিমোরালাইজ, তাদের সহকর্মীদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, কারণ তারা রাষ্ট্রকে রক্ষা করার জন্য, সমাজকে রক্ষা করার জন্য তারা প্রতিরোধ করেছিল, সেলফ ডিফেন্সে তারা কাজ করেছিল। তাদেরকে ধরে 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 পুলিশের সদস্যদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে। আপনি পুলিশের সদস্যদেরকে ফাঁসি দিচ্ছেন, আপনি আশা করেন এই পুলিশ সামনের দিনগুলোতে যখন আপনার কাছে আর সেনাবাহিনী থাকবে না আপনাকে রক্ষা করার জন্য বা মাঠে কোনোভাবেই দাঁড়াবে? উল্টো আপনি যা করেছেন তার প্রতি উত্তর দেওয়ার জন্য এই পুলিশ বাহিনী সেই দিন দূরে নাই, সরকারি দলের বিরুদ্ধেই মামলা রুজু করার প্রক্রিয়া শুরু করবে। আমি বলে দিচ্ছি, সেটাই করা উচিত। কারণ নিরপেক্ষ থাকলে সেটা করতে হবে তাদেরকে। 70% অফ দেম উইল বিকাম ইনঅ্যাক্টিভ, আর বাকি যারা আছে তারা দেখবেন এদের বিরুদ্ধে মামলা করছে। তাই আমি বলবো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় অতি সন্নিকটে, কারণ এদের যেই মিথ্যার উপরে নির্ভর করে যে রাষ্ট্র তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, সেটা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। শেখ হাসিনা সরকার 15 বছর ধরে রাষ্ট্রকে আগলে রেখেছিল, সমাজকে আগলে রেখেছিল, কারণ তিনি উদার ছিলেন, তিনি অনেক কিছু ওভারলুক করেছেন, তিনি প্রতিশোধ পরায়ণ ছিলেন না। রাষ্ট্র পরিচালনা করার জন্য তার অনেক নীতিতে হয়তোবা ভুল হয়ে থাকতে পারে, কিন্তু সিনসিয়ারিটির সাথে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। কোন দেশের কোন পলিসি শতভাগ কারেক্ট হয় না, শতভাগ সাকসেসফুল হয় না। তারও অনেক ধরনের পলিসি ফেলিয়ার থাকতে পারে, কিন্তু রাষ্ট্রনায়ক হিসেবে যদি তিনি ওভাবে করে অর্থনীতি, সমাজ, রাষ্ট্রকে পরিচালনা করতে না পারতেন, 15 বছর বাংলাদেশের মতন একটা দেশে কখনোই টিকে থাকা সম্ভব না। ভারত বলুন বা আমেরিকা বলুন, কেউই টিকিয়ে রাখতে পারবে না আপনাকে যদি জনসমর্থন না থাকে। আর আপনার 15 মাস এখনো হয়নি, ইউনূস 18 মাসে বিদায় নিয়েছে। আপনি যদি 18 মাসের কম সময়ের মধ্যে বিদায় নিতে চান, প্রতিহিংসামূলক যে পথে হাঁটছেন সেটা থেকে আপনি বেরিয়ে আসুন, জাতীয় ঐক্যের ডাক দিন,
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে মাঠে নামান, আপনি শক্তিশালী হবেন, রাষ্ট্রই শক্তিশালী হবে। আওয়ামী লীগের সাথে, মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির সাথে আপনাকে একটি রাজনৈতিক সমঝোতায় আসতেই হবে। সেটা যদি আপনি আসতে না পারেন, এর দায় আপনাকে নিতে হবে। আর একটা বিষয় যে আওয়ামী লীগের প্রতি নিষেধাজ্ঞা এবং সেটাকে সাংবিধানিক স্বীকৃতি দেয়া, আইন করা। এর আগেও দেখবেন যে খন্দকার মোশতাকের সময় অধ্যাদেশ, ইন্ডেমনিটি অধ্যাদেশ, সেটাও কিন্তু জিয়াউর রহমান আইনে পরিণত করেছিলেন। তো এখনো ব্যাপারটা ওরকমই আমরা দেখছি। তো এটা নিয়ে আওয়ামী লীগের আমরা জানি যে আইনজীবী নিয়োগ দিচ্ছে বা কি করছে আসলে, যে আমার অনেক প্রশ্ন আসছে যে সবাই জানতে চাচ্ছে যে আওয়ামী লীগ আসলে এটাকে আইনগতভাবে কিভাবে মোকাবেলা করবে বা কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা। দেখুন, প্রথমত হচ্ছে আইনগতভাবে যে কোনো বিষয় মোকাবেলা করার জন্য বিচারাঙ্গনের উপরে যে প্রভাব, সেটা বিবেচনায় রাখতে হয়। বর্তমানে যে অবস্থা দাঁড়িয়েছে, আপনি দেখবেন যে আদালতের যে আমাদের বার অ্যাসোসিয়েশন গুলো আছে, সেখানে আইনজীবীদের যে নির্বাচন হয়, বাংলাদেশে কিছু কিছু নির্বাচনের প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে, যে সমস্যা হলে তো মানুষ আদালতে যায়। সেই আদালতের যখন নির্বাচন হয়, বারের যে নির্বাচনগুলো হয়, তখন সেখানে মানুষ দেখছে কি, আওয়ামী লীগ না, স্বতন্ত্রভাবেও কেউ স্বাধীনতার পক্ষের কোনো ব্যক্তি যদি, আইনজীবী যদি সেখানে দাঁড়ায়, নমিনেশন ফর্মে নিতে দেওয়া হচ্ছে না। তারা আমাদেরকে বলেছিল নির্বাচনী ব্যবস্থাকে আমরা দুর্বল করেছি বা সমালোচনা আছে তাদের। তারা যা করছে প্রান্তিক পর্যায়ে, ডিস্ট্রিক্টেও, নানান পর্যায়ে, আজকে দেখবেন শরীয়তপুরে একজন লোককেও নমিনেশন ফর্মও নিতে দেয়নি তারা। এখন জ্বালানি সংকটের কথা বলে বার কাউন্সিলের নির্বাচন তারা পিছিয়ে দিয়েছে। এটা হচ্ছে আদালত অঙ্গনের অবস্থা। সর্বোচ্চ আদালত অর্থাৎ আমাদের অ্যাপিলেট ডিভিশন, সুপ্রিম কোর্টের, সেখানে মব ভায়োলেন্স করে পুরো কোর্টকে পদত্যাগ করিয়ে রাতারাতি বিচারক নিয়োগ দিয়ে সেটা দখল করা হলো। আর হাইকোর্টের মধ্যে একটা বিশাল জনগোষ্ঠী, একটা বিশাল বিচারকদের একটি টিমকে সেখানে নিয়োজিত করা হলো রাতারাতি, ইউনূস সরকারের নিয়োজিত, এবং তাদের প্রেসক্রিপশন গুলো এসছে বেশিরভাগই জামায়াতে ইসলামীর ব্যাকগ্রাউন্ডের ব্যক্তিবর্গকে সেখানে দিয়েছেন, জুনিয়র জাস্টিস হিসেবে সেখানে দিয়েছেন, জুনিয়র জাজ হিসেবে। তো এই ধরনের একটা পরিস্থিতিতে আপনি কিভাবে প্রত্যাশা করতে পারেন, যেখানে সুপ্রিম কোর্ট বারে আওয়ামী লীগ নির্বাচন আদৌ করতে পারবে কিনা বা তার সমমনা আইনজীবীরা নির্বাচন করতে পারবে কিনা, সেটাই এখন প্রশ্নবিদ্ধ। সে আদালতে গিয়ে আপনি তো কোনো পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই। যখন আদালতের রাস্তাও আপনি বন্ধ করে দিবেন, যখন রাজপথও আপনার বন্ধ থাকবে, তখন ন্যাচারাল কনসিকুয়েন্সটা কি? তখন আপনিও সেই পথেই হাঁটছেন যেই পথ আপনার পূর্বসূরীরা হেঁটেছেন। সব রাস্তা বন্ধ হয়ে গেলে একটা রাস্তাই খোলা থাকে, সেটা থাকে হচ্ছে সশস্ত্রভাবে সেটা মোকাবেলা করার রাস্তা। আপনি যদি আদালতকে এই অবস্থায় নিয়ে যান যে সেখানে আপনি দেখবেন আমাদের বয়োবৃদ্ধ প্রথিতযশা মুক্তিযোদ্ধা রাজনীতিবিদরা আজকে 20 মাসের উপরে কারাগারে বিনা বিচারে। আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সময়ে যে ট্রাইব্যুনাল হয়েছিল যুদ্ধাপরাধীদের, মীর কাশেম আলী, যেখানে একজন মানে কনভিক্টেড হওয়ার আগে তিনি, তার বিরুদ্ধে কমপ্লেইন ছিল, সেই কমপ্লেইন আসার পরে তিনি আদালতে এসে জামিন নিয়ে বিদেশে যান চিকিৎসা করার জন্য। চিকিৎসা করতে গিয়ে দেখা যায় তিনি আমেরিকায় গিয়ে লবিস্ট নিয়োগ করেন, মিলিয়ন ডলার ছিল তার, লবিস্ট নিয়োগ করেন, প্রকাশিত সেটা, তাদের বিচারের বিষয়ে আমেরিকাতে লবিস্ট নিয়োগ করেন। তো তিনি লবিস্ট নিয়োগ করার জন্য বিদেশে যান, আবার দেশে ফেরত আসেন জামিন নিয়ে। কিন্তু এবং জামায়াতে ইসলামী বলুন বা বিএনপি, অনেকেই জামিন নিয়ে আসা যাওয়া করেছে, স্বাভাবিক জীবনযাপন করেছে। আদালত একটা পর্যায়ে গিয়ে তারা গ্রেফতার হয়ে সেখানে ছিল। তো একটা রেগুলার প্রসেস ছিল কোর্টটাতে। এখন সেই কোর্টটাকে বানানো হয়েছে ক্যাঙ্গারু কোর্ট, তাজুলের আদালত। এই তাজুলের আদালতকে মানে হাসির পাত্রে পরিণত করেছে সারা দেশের কাছে, পরিণত হয়েছে সারা দেশের কাছে। আপনি দেখবেন সে একটা হুমায়ুন আহমেদের একটা উপন্যাস থেকে চুরি করে কপি পেস্ট করে ঘটনার বর্ণনা দিচ্ছিল। এবং সেটার জানি, এই বিষয়টা আমি জানি, আমি একটু বলবো। সেই দেয়াল উপন্যাসে, এবং সেই দেয়াল উপন্যাসের যে মোজাম্মেল হকের কথা বলা হয়েছে, সেই মোজাম্মেল হক হচ্ছে তখনকার স্থানীয় একজন নেতা। আজকে যে মুক্তিযোদ্ধা মন্ত্রী, আমাদের সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল হক, আর ওই মোজাম্মেল হক এক ব্যক্তি নন।
দুটো অবশ্যই ভিন্ন না। ব্যক্তি। হ্যাঁ, এই বিষয়টা ভিন্ন নিয়ে ব্যক্তি। কিন্তু এটা নিয়ে অসংখ্যবার আমরা হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে কথা এটার বলি। বাইরেও কিছু কিছু মানে আমাদের কে দোষারোপ করে পুলিশের নাকি নৃশংসতা, আওয়ামী লীগ কর্মীদের নৃশংসতা ব্যাখ্যা করার জন্য কিছু কিছু উদ্ধৃতি সে দিচ্ছিল, ঘটনার ব্যাখ্যা দিচ্ছিল। সেই ঘটনার ব্যাখ্যাগুলো ছিল সেই আরেকটা উপন্যাসে আরেকটা কল্পিত কাহিনী থেকে কিন্তু পেস্ট করে দেয়া। হ্যাঁ, মানে আছে না যে আপনি আদালতে একটা সাবমিশন দিচ্ছেন, সেটা তো রিটেন স্ক্রিপ্ট আছে, সেই স্ক্রিপ্টটা তুলে নিয়ে গিয়ে যদি আপনি মেলান, দেখা যাবে ওখান থেকে প্যারাগ্রাফ থেকে কপি করে দিয়ে দিয়েছে। আর আমাদের এমনই দুর্ভাগ্য, এই যে গোলাম মানে মুর্তজা সাহেব, তিনি সাবেক আগে বিচারক ছিলেন, তিনি এইগুলো শুনে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন, মানুষকে শুলে চড়িয়ে দিচ্ছেন, মৃত্যুদণ্ড, বঙ্গবন্ধুর কন্যার নামে মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন। আপনি বুঝতে পেরেছেন জীবনের শেষ পর্যায়ে এসে আপনি কত বড় অবিচার করার সাহস রেখেছেন জনাব গোলাম মুর্তজা। আপনি 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 আপনার মানে পরবর্তী প্রজন্ম বাংলাদেশে থাকবে না? আপনার কি বাংলাদেশের স্থায়িত্ব নিয়ে, স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন আছে? আপনি কি চান না এই বাংলাদেশে আপনার পরবর্তী প্রজন্ম থাকুক বা বাংলাদেশটা থাকুক? আপনি এত বড় জিঘাংসা, ক্রোধ এবং অবিচারের বীজ আজকে বপন করে দিয়েছেন এই জঙ্গি তাজুলের কথা শুনে। আপনি বিচারক হিসেবে আপনার বিবেকের কাছে কি প্রশ্ন রাখেন আপনি? হ্যাঁ, তো যাই হোক, আমি শিক্ষা নিচ্ছে না যে আসলে ঘটেছিল। আপনি প্রচন্ড দোর্দণ্ড প্রতাপশালী সামরিক শাসক জেনারেল জিয়াউর রহমান ইনডেমনিটি অর্ডিন্যান্সকে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানের অংশ করেছে, আইন না শুধু। আইন তো হচ্ছে শুধু অর্ডিন্যান্সটা, সংবিধানের অংশ করেছে যাতে করে এটা কেউ পরিবর্তন করতে না পারে, অপরিবর্তনযোগ্য, অর্থাৎ 2/3 মেজরিটি ছাড়া পাবে না। 2/3 মেজরিটি সহজে আসে না। কিন্তু সেই অর্ডিন্যান্স কিন্তু 96 সালে, যদিও বা সেটা সংবিধানের তফসিলে অংশ করেছিল, সামান্য সাধারণ সংসদে সামান্য একটা বিল দিয়ে কিন্তু সেই অর্ডিন্যান্স আমরা বাদ করে দিয়েছি, এবং সেটা উচ্চ আদালত বলছে যথাযথ হয়েছে। এটা একটা অর্ডিন্যান্স, শুধুমাত্র সেই অর্ডিন্যান্সটা বাদ হয়েছে। ইট ইজ রাইট, কারণ এটা মার্শাল ল প্রক্লেমেশনের মাধ্যমে অর্ডিন্যান্স জারি হয়েছে। তো এই যে জঙ্গি মাস্টারমাইন্ড ইউনুস যে এতগুলো মানুষ হত্যার দায়ে যারা প্রকাশ্যে স্বীকার করছে তারা মানুষকে হত্যা করেছে, জ্বালিয়েছে, পুড়িয়েছে, মেরে ঝুলিয়ে রেখেছে পুলিশের সদস্যদেরকে, প্রেগনেন্ট পুলিশের কনস্টেবলকে, যারা হত্যা করেছে মানুষকে, সাধারণ স্টুডেন্টদেরকে, যারা নিজেরা বলছে, এটা কিন্তু আমার কথা না, এই হাসিব, আমার সাথে তার দেখা হয়েছিল ওই আলোচনার সুবাদে, সে পাবলিক টেলিভিশনে এসে বলছে তাদেরকে আপনারা ইনডেমনিটি দিলেন। এই ইনডেমনিটি বেগম জিয়াও দিয়েছিল অপারেশন ক্লিন হার্টের নাম করে, ইনডেমনিটি জেনারেল জিয়াউর রহমান দিয়েছিল বঙ্গবন্ধুর খুনিদেরকে। ইনডেমনিটি কাজে আসে না। ক্রিমিনাল অফেন্সের ইনডেমনিটি, বিশেষ করে হত্যার অপরাধের ইনডেমনিটি এত সহজে একসেপ্ট করানো আইনত সম্ভব হয় না। সুতরাং এনাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, এই যে আপনাদের ইনডেমনিফাইং যে টেন্ডেন্সি, তারেক রহমান সাহেব কিন্তু ইউনুসকে দায় মুক্তি দেওয়ার জন্য কিন্তু আমাদের নামটা জুড়ে দিয়েছে, যেমনি করে হামের ঘটনাতে, হামের মানে এই যে টিকার না দেওয়া নিয়ে, তো তারা ইউনুসকে ইনডেমনিফাই করছে। ইনডেমনিফাই করার টেন্ডেন্সিটা হচ্ছে এনাদের অনেক আগে থেকেই। তারা মনে করেন একটা আইন একটা লিখে দিলাম, পাশ একটা করে দিলাম, অর্ডিন্যান্স একটা দিয়ে দিলাম, আর সবকিছু ঠিক হয়ে যাবে। তারা ভুলে যাচ্ছেন তারা 17 বছর সরকারে আসতে পারেন নাই, 17 বছর। এখন ইউনুস কিন্তু বলেছিল 5 বছর মিনিমাম থাকবেন, 50 মাসও থাকতে পারে না সে। 5 বছর খুব বোস্টিং করে বলেছিল। মানে মার্কিন যুক্তরাষ্ট্রে মেহেদী হাসান, আপনি জানেন যে জেলাটো নামনা জেনাটো একটা তার নতুন চ্যানেল আছে, সেখানে পয়সা দিলে ইন্টারভিউ দেয়, সেটা কিন্তু অত জনপ্রিয় না। তো মেহেদী হাসানকে সে ইন্টারভিউ দিয়ে বলছিল 5 বছর, 6 বছর, 10 বছর, আমার তো কোনো ম্যান্ডেট সীমাবদ্ধতা নেই, অত্যন্ত কনফিডেন্স। সে 50 বছর থাকতে পারে। দেশের মানুষ নাকি তাকে চায়, 50 বছরও চায়। 50 ইয়ার্স এর কথা বলেছিলেন তো, যে লোক 5 বছর 50 ইয়ার্স, 50, তার বয়সের কথা চিন্তা করেনি যে তার বয়সটা কত তখন। করবে না,
এই যে একটা আছে, যখন অত্যাচারীরা কখনো নিজেদের শারীরিক অবস্থার কথা ভাবে না, কারণ ইউনূস তো তার আল্লাহ খোদায় তার বিশ্বাস নেই, তো সেটা অন্য বিষয়। সে মনে করে যে সে তার অনেক টাকা আছে, বিলিয়ন বিলিয়ন ডলার আছে, সে ব্লাড ট্রান্সফিউশন করে, সে স্টেম সেল আপনার ট্রান্সফিউশন করে বেশি চির যৌবন থাকার জন্য, তো সেগুলো সে করে। হ্যাঁ, তো সে মনে করে সে অনেক বছর বাঁচবে। বাঁচুক, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতদিন বাঁচিয়ে রাখেন সেটা তো মানে তার সিদ্ধান্ত, তাই না? তো যাই হোক, এখন যেটা বলছি যে এনাদের সুমতি আসবে এটা মানুষ প্রত্যাশা করছে। অর্থনীতির যে অবস্থা, বিদ্যুতের যে অবস্থা, জ্বালানির যে অবস্থা, আজকে মানুষ বলছে বাংলাদেশের ইতিহাসে দ্য বেস্ট ক্রাইসিস ম্যানেজার বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি থাকলে কি হতো সেটা শুধু মানুষ এখন বলছে। যে মানে প্রায়োরিটাইজ করা, আমার সবার আগে হচ্ছে তুলনা করা, তুলনা আমরা দেখছি।